তারেক রহমানের উত্তরবঙ্গ সফর শুরু রবিবার। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীরা। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বললেন সালাউদ্দিন। গণঅভ্যুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই। নির্বাচন কমিশনে চলছে প্রার্থিতা ফিরে পাওয়ার লড়াই। গেল 3 দিনে 295 আপিল। এবার আগের মতো পাতানো নির্বাচন হবে না মন্তব্য সিইসির। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে নামারও দরকার হবে না। জোটের হয়েও অনিশ্চয়তায় শরিক দলের প্রার্থীরা। বিএনপির ছেড়ে দেওয়ার 9টি আসনেই বিদ্রোহীরা। দুশ্চিন্তায় ছোট দলের বড় নেতারা। শরীয়তপুরে পরিত্যক্ত ঘরে বোমা তৈরির বিস্ফোরণ, প্রাণ গেল যুবকের, আহত 2। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা বলছে পুলিশ। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি নাফিসা জামান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। দায়ের হয়েছে হত্যা মামলা। অজ্ঞাত 5 জনকে আসামি করে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী সুরাইয়া বেগম। তিনি জানান, সপ্তাহ 2 আগে মুসাব্বিরকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। বুধবার রাতে গ্রিন রোড কাজীপাড়া এলাকায় তাকে গুলি করে দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ বলছে, আগে থেকেই ওত পেতেছিল হামলাকারীরা। এমন ঘটনায় নিহতের পরিবারে নেমেছে শোকের ছায়া। ওনার মতো জনপ্রতিনিধি আর কিছুই নেই। উনি তো অনেক জেল জুলুম তো তার নিত্যদিনের সঙ্গী ছিল। প্রায় সময় বলতো যে আমি তো বেশি দিন বাঁচবো না, দেখবো আমাকে হুট করে মেরে ফেলছে। আমার তো অনেক শত্রু আশেপাশে, আমাকে দেখবে হুট করে মেরে ফেলছে, আমি বেশি দিন বাঁচবো না। গত রাতে যে স্বেচ্ছাসেবক দলের নেতা মহানগর উত্তরের আজিজুর রহমান মুসাব্বির, ওনার হত্যা সংক্রান্তে আজকে ভোরের দিকে ওনার মিসেস বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। তো আমরা মামলা আমাদের রেকর্ড হয়ে গিয়েছে। তো 4-5 জনকে অজ্ঞাতনামা আসামি করে উনি একটি অভিযোগ দাখিল করেছেন। তো আমরা সেটি সামনে রেখে আমাদের তদন্ত কার্য এগিয়ে নিচ্ছি। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নয়াপল্টন এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, মুসাব্বিরের জানাজা কখন শুরু হবে, কি খবর আছে সবশেষ আমাদেরকে জানাবেন। কিছুক্ষণের মধ্যেই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের জানাজা অনুষ্ঠিত হবে। তার কফিনটি এই মুহূর্তে ঢাকা মহানগর যে পার্টি অফিস বিএনপির নয়াপল্টনে, সেই পার্টি অফিসের সামনে তার কফিনটি নিয়ে আসা হয়েছে এবং সবাই জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছুক্ষণ পরেই হয়তো জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার আগে যারা বিএনপি ঢাকা মহানগর এবং স্বেচ্ছাসেবক দলের যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন, তারা এই জানাজায় অংশ নিয়েছেন এবং তারা আসলে স্মৃতিচারণ করছিলেন আজিজুর রহমান মুসাব্বিরের রাজনৈতিক জীবনের পাশাপাশি বিগত সময় আন্দোলন সংগ্রামের তার যে অবদান, সেই বিষয়গুলো এই স্মৃতিচারণে উঠে আসছে। পাশাপাশি আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু আজিজুর রহমান মুসাব্বির দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এই ঘটনার পরপরই আসলে যারা দলীয় নেতাকর্মী ছিলেন, বিশেষ করে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের, তারা কিন্তু সড়কে বিক্ষোভে নেমে পড়েন এবং তারা এর প্রতিবাদ জানান। তার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে যখন রাত 8:30টার দিকে তিনি দুর্বৃত্তের গুলিতে বিদ্ধ হন, তখন এরপরে তাকে হাসপাতালে নেওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন। আমরা জানি এর পরপরই বিভিন্ন জায়গা থেকে দলীয় নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান। পাশাপাশি তারা বলেন যে আগামী নির্বাচনকে বানচাল করতে এই ধরনের একের পর এক আসলে যে হত্যাকাণ্ড, দুর্বৃত্তের গুলিতে বা বিভিন্নভাবে হত্যার শিকার হচ্ছেন রাজনৈতিক কর্মীরা, যার তারা উদাহরণ হিসেবে আজিজুর রহমান মুসাব্বিরের পাশাপাশি এর আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, তার কথাও বলছিলেন যে তো এই হত্যাকাণ্ডগুলো আসলে এই যে আগামী
ত্রয়োদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায় তার কারণে এই ধরনের হত্যাকাণ্ড চলতে পারে। পাশাপাশি দলীয় নেতাকর্মীরা দাবি জানাচ্ছেন যে এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদেরকে যাতে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হয়, এবং পাশাপাশি এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত সেই বিষয়টি যাতে নিশ্চিত করা হয়। কিছুক্ষণ পরেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে জানাজার নামাজ শেষে তার মরদেহ কারণ বাজারে তার বাসভবনে নিয়ে যাওয়া হবে, সেখানে বাদ আসর আবার জানাজার নামাজ হবে, তারপরে তাকে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ। মায়ের জন্য দোয়া চেয়ে রোববার থেকে উত্তরবঙ্গের 9 জেলা সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। 4 দিনের সফরে টাঙ্গাইলে মাওলানা ভাসানী ও রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে রাজস্বিক বরণের মধ্য দিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। মাকে হারানোর শোকের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন তিনি। এর মধ্যে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী 11 জানুয়ারি থেকে 14 জানুয়ারি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সফর করবেন তারেক রহমান। সফরের প্রথম দিন রোববার ঢাকা থেকে রওনা দিয়ে টাঙ্গাইলে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান। চলতি পথে সিরাজগঞ্জ খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিলে অংশ নেবেন তিনি। ওই দিন রাত্রি যাপন করবেন বগুড়ায়। প্রায় 19 বছর পর বাপদাদার বসত ভিটায় তারেক রহমানের আগমন ঘিরে সাজ রব বগুড়া জুড়ে। তার আগমন ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। প্রায় 20 বছর পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার সন্তান, আমাদের বগুড়ার মানুষের প্রিয় ভাই, প্রিয় সন্তান, তিনি বগুড়ায় আসছেন। আমাদের ভাই, আমাদের মহানগর জনাব তারেক রহমান আসার আগে আরেকদিন বলছেন 12 তারিখে পুরো আমরা সফর করব। তারেক রহমান বগুড়ায় আসছেন, উনি বগুড়ার সন্তান, উনি আসাতে আমরা অত্যন্ত আবেগ আবেতুল্য। পরদিন যাবেন রংপুরের বিভিন্ন জেলায়। 12 জানুয়ারি ঠাকুরগাঁয়ে সফরে যাবেন বিএনপির এই শীর্ষ নেতা। প্রিয় নেতার আগমন ঘিরে জেলার স্কুল বড় মাঠে চলছে নানা প্রস্তুতি। কর্মসূচির ভেন্যু সাজানোর পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দলীয় নেতাকর্মীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আর বরিশালে যাওয়া, নরসিংদী যাওয়া, ঢাকা যাওয়া। 13 জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন তারেক রহমান। পঞ্চগড়েও নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে একই উচ্ছ্বাস। এই প্রথম পঞ্চগড়ে উনি 18 বছর পর উনি পঞ্চগড়ে আসছে। তারেক রহমান আমাদের পঞ্চগড়ে আসতেছে, এই উদযাপন উপলক্ষে আমাদের মধ্যে ঈদের একটা আনন্দ তৈরি হয়েছে। এই পঞ্চগড় আগমন উপলক্ষে 13 তারিখে প্রতিটা নেতা কর্মী এবং সাধারণ জনগণের মাধ্যমে যে আনন্দ উৎসব দেখা দিয়েছে তা অতুলনীয়। 14 জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ফিরবেন ঢাকায়। বিএনপির প্রধানের এই সফরটিকে মূলত ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফর। বৃহস্পতিবার গুলশানে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। তার জন্যই তার যাওয়া। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই, এই দৃষ্টিকোণ থেকেই আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি। আমরা শহীদদের আত্মত্যাগকে যেন আরো মহিমান্বিত করি। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। এবার কোনো ধরনের পাতানো নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচনের জন্য কাউকে রাজপথে নামতে হবে না বলেও জানান তিনি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সিইসি জানান, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে।
হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। আপিল দায়েরের চতুর্থ দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসিতে আসতে শুরু করেন আবেদনকারীরা। আগামীকাল আপিল দায়েরের শেষ দিন। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে শুনানি। প্রথম 3 দিনে আপিল আবেদন জমা পড়ে 295টি। ক্যান্ডিডেট যদি চায় বা কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি বলে যে আমারটা এই বকেয়াটা আদায় না করে তারা অ্যাকসেপ্ট করেছে, কোনো অভিযোগ যদি অ্যাগ্রিভ যদি থাকে, এনি ক্যান্ডিডেট ক্যান অ্যাপিল। যারটা গ্রহণ হয়েছে তার বিরুদ্ধে করতে পারে ক্যান্ডিডেট, অথবা তারটা যদি বাতিল হয় তাও করতে পারে। আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার পাবে। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন এদেশে ইনশাল্লাহ হবে না। আমাদের দর্শক, নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, প্রার্থিতা ফিরে পেতে এখন পর্যন্ত কতজন আপিল করেছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। প্রার্থিতা ফিরে পেতে এখন পর্যন্ত 370 জন আপিল করেছেন এবং আপনি জানেন যে গতকাল পর্যন্ত 295 জন আপিল করেছিলেন। আজকে নতুন করে 65 জন আপিল করলেন এবং 75 জন আপিল করলেন এবং এর মধ্য দিয়ে 370 জন আপিল করেছেন। তবে সময় এখনো শেষ হয়ে যায়নি। আজকে আরও 3 ঘন্টা সময় রয়েছে। বেলা 5টা পর্যন্ত আপিল করা যাবে এবং আগামীকালও সকাল 9টা থেকে একদম বিকেল 5টা পর্যন্ত আপিল করা যাবে। তো এখানে যারা আপিল দায়ের করছেন যাদের কাছে, তো তারা আসলে যেটি বলছেন যে এর আগেও তারা দেখেছেন শেষ দিনে সবচেয়ে বেশি মানুষ আপিল করে থাকেন। তো আগামীকাল যেহেতু শেষ দিন, এমন হতে পারে যে আগামীকাল আরও অনেকেই আপিল করবেন এবং এ পর্যন্ত 723 জনের যে মনোনয়ন সেটি আসলে বৈধতা পায়নি। তো এই 723 জনের মধ্যে 370 জন এরই মধ্যে আপিল করে ফেললেন। তো আগামীকাল সময় থেকেই যাচ্ছে। আর আপনি যেমনটি বলছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনি সকালে এই কেন্দ্র পরিদর্শন করতে এসে বেশ কয়েকটি কথা বলেছেন। আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই এনসিপি এবং জামায়াতের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছিল লেভেল প্লেইং ফিল্ড নেই। তো সেটির পরিপ্রেক্ষিতেই প্রধান নির্বাচন কমিশনারকে যখন জিজ্ঞেস করা হয় যে এই বিষয়ে তারা কি করবেন, তো তাদের পক্ষ থেকে বলা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সেই সঙ্গে কোথাও তারা পোস্টার দেখতে পাচ্ছেন না, যদিও অনেক জায়গায় পোস্টার রয়েছে যেটি আচরণবিধির লঙ্ঘন। সেই কথা জিজ্ঞাসা করার প্রেক্ষিতে তিনি এই উত্তর দেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, আপনাকে ধন্যবাদ। জোটের প্রার্থী হয়েও জয়ের বিষয়ে নিশ্চিন্ত হতে পারছেন না শরিক দলের প্রার্থীরা। বিএনপির ছেড়ে দেওয়া 9টি আসনে প্রায় প্রতিটিতেই দলটির বিদ্রোহী প্রার্থী নির্বাচন করবে এমন আশঙ্কা শরিকদের। বিদ্রোহীদের অনেকেই স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়, তাই নির্বাচনের ফলাফল কি হবে এ নিয়ে দুশ্চিন্তায় আছেন ছোট দলের বড় নেতারা। শাহ আলী জয়ের রিপোর্টে বিস্তারিত। রাজপথের 1.5 দশকের আন্দোলনে ছোট বড় অনেক রাজনৈতিক দলই যুগপৎভাবে শরিক হয়েছে বিএনপির সঙ্গে। তাদের জন্য আগামী নির্বাচনে 9টি আসন ছেড়ে দিয়েছে দলটি। এই 9 আসনে শরিক দলগুলোর প্রার্থীরা নির্বাচন করবেন নিজস্ব দলীয় প্রতীকে। এর মধ্যে আলোচিত আসন ঢাকা 12, যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের জন্য নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। প্রাথমিকভাবে এখানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে নীরব স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করায় দল থেকে তাকে বহিষ্কার করে বিএনপি। তিনিও যেহেতু বিএনপির একজন পরখাওয়া সংগঠক, পরখাওয়া নেতা, তিনি বিএনপির সিদ্ধান্তের বাইরে তিনি যাবেন না, এটা আমি আশা করি। কারণ আপনারা আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে দল থাকলে ভাই 100তে 100, দল না থাকলে হিরো কিন্তু জিরো। একই পরিস্থিতি পটুয়াখালী 3 আসনে, যেখানে জোট প্রার্থী নুরুল হক নূরের শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রদল নেতা হাসান আল মামুন। বিএনপি যারা করে কিংবা তারেক রহমানের নেতৃত্ব মানে, তাদের তো অবশ্যই দলের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেই। শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দল আমার পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি। ব্রাহ্মণবাড়িয়া 6 জোট প্রার্থী জোনায়েদ সাকির বিপক্ষে বিএনপির বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এম.এ. খালেক এবং ভোলা 1-এ আন্দালিব রহমান পার্থর বিপক্ষে এখনো মাঠে আছেন বিএনপির গোলাম নবী আলমগীর। তবে মাহমুদুর রহমান মান্নাকে জোট থেকে প্রাথমিকভাবে বগুড়া 2-এর জন্য মনোনীত করা হলেও তার আসন পরিবর্তন হতে পারে এমন আভাস আছে।
সিলেট ৫, ব্রাহ্মণবাড়িয়া ২, নীলফামারী ১, নারায়ণগঞ্জ ৪ এই ৪টি আসনে নির্বাচন করবে জোট শরিক জমিয়াত উলামায়ে ইসলাম। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। ঝিনাইদহ ৪ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে নিজ দল গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এই আসনে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজও। রাশেদের মতো আরো ৪ নেতা নিজ দল বিলুপ্ত করে অথবা পদত্যাগ করে ধানের শীষ প্রতীক নিয়েছেন। তাদের সবাইকেই মোকাবেলা করতে হবে বিদ্রোহী বিএনপি প্রার্থীদের। যে বিএনপির যতগুলো সেখানে সংক্ষুব্ধ গ্রুপ রয়েছে, ব্যক্তি রয়েছে, তারা আমাকে প্রকৃতপক্ষে ভোট দিবে আমি এটি মনে করি না। তারা ভোট দিবে বিএনপিকে। রাশেদ খান যে কালীগঞ্জে প্রতীক নিয়ে আসছে সে কিন্তু কালীগঞ্জের ভোটারও না। আমরা এখানে তারেক জিয়া কেন অন্য কোন জিয়ারে প্রতীক মতিক চিনি না, আমরা ফিরোজ ভাইরা চিনি। জোট শরিক অথবা বিএনপিতে যোগ দেয়া মোট 14 প্রার্থীর প্রত্যাশা। প্রার্থিতা প্রত্যাহারের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই কথা বলবেন বিএনপির বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। সরকার ঘোষিত ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারগুলো। দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে তারা জানান, এই গাফিলতির পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। নিহত পরিবারদের 1 কোটি এবং আহতদের পরিবারকে 60 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। দ্রুত দাবি পূরণ না হলে প্রয়োজনে রাজপথে নামারও হুঁশিয়ারি দেওয়া হয়। আমরা হতভাগা বাপ, এত বড় একটা কর্মকাণ্ড তারা ঘটাইলো, কিন্তু একটা লোক, একটা যে কোনো প্রতিষ্ঠানের প্রধান, তার উপর এটা দায়িত্ব বর্তায় যে ঠিক আছে আমরা আজকে না পারছি, কালকে না পারছি, আজকে 6 মাস হয়ে গেল, আমাদেরকে দায়িত্ব আমাদের বলতে পারতো যে আপনাদের কি সমস্যা বা কি সুখ দুঃখ আছে, মানুষ তো পাশে আসে, তারা এই সময় হয় না। এই জবাবদিহিতা তার কারোর কাছে নাই। আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়েছি, তাহলে এটার জন্য দায়িত্ব আমরাই। আমরা যদি জন্মগ্রহণ না করতাম, আমরা যদি সন্তান জন্ম না দিতাম, আমরা যদি বাচ্চা স্কুলে না দিতাম, তাহলে আমাদের বাচ্চাগুলো আমাদের চোখের সামনে জ্বলন্ত আগুনে পুড়ে মারা যেত না। আহত এবং নিহত বাচ্চাদের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। শতাধিক গুম খুনের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলকে এই কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিন জিয়াউল হাসানকে অব্যাহতি চেয়েও আবেদন করেন তার আইনজীবীরা। পরে চিফ প্রসিকিউটর বলেন, গুমের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউল হাসান, যার সব তথ্য প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে। পরে আদেশের জন্য 14 জানুয়ারি ঠিক করেন ট্রাইব্যুনাল। বসত ঘরে হাত বোমা বানাতে গিয়ে ঘটল বিস্ফোরণ। নিহত এক যুবক, যার মরদেহ উদ্ধার করা হয়েছে কাছের একটি রসুন ক্ষেত থেকে। গুরুতর আহত হয়েছেন আরো 2 জন। এমন ঘটনা শরীয়তপুরের জাজিরার মুলাইকান্দি গ্রামে। ঘটনার বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পুলিশ। বিধান মজুমদারের অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ভোরে স্থানীয়দের ঘুম ভাঙে বিকট শব্দে। বিস্ফোরণে ঘরের চালের টিন আর বেড়া উড়ে গিয়ে পড়েছে বিভিন্ন স্থানে। এমন ঘটনা শরীয়তপুরের জাজিরায়। কিছুদিন আগেই এই বসতঘর নির্মাণ করেন বিলাসপুর ইউনিয়নের মুলাইকান্দি গ্রামের সাগর ব্যাপারী। ভ্যান চালক সাগর ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর চাচাতো ভাই। তার সদ্যনির্মিত ঘরে চলছিল হাত বোমা তৈরি। হঠাৎ বিস্ফোরণে নিহত হন সোহান ব্যাপারী নামের এক যুবক। তিনি একই ইউনিয়নের ব্যাপারীকান্দি গ্রামের দেলোয়ার ব্যাপারীর ছেলে। বিস্ফোরণের পর সোহানের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায় খানিকটা দূরের একটি রসুন খেতে। ঘটনায় গুরুতর আহত আরো 2 জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অনেক রাইতে আওয়াজ পাইছি, বাবু সুদ্ধা চমকে উঠে বইয়া রয়েছি, আর কিছু দেখিও না, কিছু শোনার মতো আমার ক্ষমতা নাই। দেখি যে এদিকে থেকে দুমে আইয়া আমি দৌড়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার সাথে সাথে দেখি যে অনেক মানুষ। আগে লোক অনেক মারামারি হইতো, এই দলে সেই দলে, দোনো পক্ষে মারামারি করতো। তো দোনো পক্ষের মাসি জালজুল খারছে, খাইটা খুঁটে নিরাপদ রয়েছে, যাও আমরা একটা শান্তি রয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তারা। আমরা এখানে আসার পরে যে আলামতগুলো দেখতে পেলাম, তাতে দেখা যাচ্ছে যে বিস্ফোরকের আইটেমগুলো আছে। এখানে রক্তের কিছু চিহ্ন পাওয়া গেছে এবং পরবর্তীতে চিহ্নর আলোকে যাওয়ার পরে আমরা ক্ষেতের ভিতরে একটা সরিষার ক্ষেতের দিকে একজন লাশ পাওয়া যায়
ডিসিজকে আমরা পেয়েছি। আরেকজনের বিষয়ে আমরা নাম শুনেছি যে সে আরেকজন ইনজুর্ড হয়েছে, সে চিকিৎসার জন্য গিয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে রাখার কথা জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাশিয়ার কাছ থেকে তেল কিনলে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে গুনতে হবে 500% পর্যন্ত শুল্ক, এমন একটি বিলে সায় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি কার্যকর হলে বিপাকে পড়বে ভারত, চীন ও ব্রাজিলের মতো বড় অর্থনীতির দেশ। মূলত এই দেশগুলোকে চাপে রাখতে এমন পরিকল্পনার আশ্রয় নিচ্ছেন ট্রাম্প। একদিকে ইউক্রেন যুদ্ধ থামানোর তোড়জোড়, অন্যদিকে ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন। এসবের মধ্যে বিশ্ব রাজনীতিতে দেখা দিয়েছে নতুন মোড়। এমন অবস্থার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ছক। একটি বিলের পক্ষে সায় দিয়েছেন তিনি, যে বিলে বলা হচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল, গ্যাস বা ইউরেনিয়াম কিনলে দিতে হবে চড়া মূল্য। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্ক গুনতে হতে পারে 500% পর্যন্ত। বিলটি তৈরি করেছেন দুজন মার্কিন সিনেটর, একজন রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম, অন্যজন ডেমোক্রেট রিচার্ড ব্লুমেন্থাল। দুইজনের নাম মিলে বিলটি পরিচিতি পেয়েছে গ্রাহাম ব্লুমেন্থাল পরিকল্পনা হিসেবে। বিলটির ওপর আগামী সপ্তাহেই ভোটাভুটি হতে পারে। এতে ট্রাম্পকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যার বলে সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক এবং দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা দিতে পারবেন তিনি। বলা হচ্ছে বিলটি পাশ হলে রাশিয়ার সঙ্গে বিপাকে পড়বে ভারত, চীন ও ব্রাজিলের মতো বড় অর্থনীতির দেশগুলো। মূলত রাশিয়া ও তাদের ঘেঁষা দেশগুলোকে চাপে রাখতেই এমন পরিকল্পনায় সায় দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন বিলটি পাশ হলে বিশ্ব বাণিজ্যের সমীকরণ পুরোপুরি পাল্টে যেতে পারে। আফরিন মৌ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।